তাহলে আমরা আলোচনার এই পর্যায়ে দেখব যে কিভাবে একটা আরজির ফরম্যাট তৈরি করতে হয়। এই ফরম্যাটটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে সারা জীবন আমার প্র্যাকটিস লাইফেও আমি একটা আরজি তৈরি করতে পারবো। যে কোনো পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ফরম্যাটটা সবসময় মনে রাখবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এই ফরম্যাটটা আমি এখন দিয়ে দিচ্ছি যে একটা কিভাবে আরজি তৈরি করতে হয়। এই সিকোয়েন্সটা যদি মনে রাখা যায়, এই ফরম্যাটটা মনে রাখা যায়, তাহলে আর ইনশাল্লাহ কোথাও ভুল হবে না। প্রশ্ন কমন পড়ার দরকার নেই। যে কোনো পরীক্ষায় আপনার আরজি লেখার প্রবলেম থাকলে এটা আপনি লিখতে পারবেন। যদি কোনো প্রবলেমেটিক কোশ্চেন থাকে যে আরজি লিখতে হবে, এই ফরম্যাটটা শুধু মুখস্থ রাখতে হবে। ফরম্যাট অফ প্লে। স্যার একটু বাংলায় লেখা যাবে কি, যদি আপনার সমস্যা না থাকে বা কষ্ট না হয়? আমি তো বাংলা বলে দিচ্ছি, হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা। ফলো করেন। হ্যাঁ, ফরম্যাট অফ ড্রয়িং প্লে, এটা বাংলা হলো যে আরজি তৈরি বা আরজি মুসাবিদার ধরন, আরজি মুসাবিদার ধরন। ওকে, জি স্যার। তো প্রথমে যে জিনিসটা করতে হবে, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক স্পেস। একটা যখন আমরা আরজি লিখবো, আরজি লেখার ক্ষেত্রে আমাদের প্রস্তুতি কি, আগের যে নিয়মগুলো আমরা কি আগের নিয়ম শিখলাম, যে আমরা একটা ওয়াটার মার্ক পেপার নেব, যেটা সাধারণত আমরা কার্টিস পেপারে দেখে থাকি, অথবা ডেমি পেপার নেব, ব্লু ডে নিলাম। নিয়ে আমাদের নিয়ম অনুযায়ী মার্জিন দিলাম আমরা বাঁ দিকে, পৃষ্ঠার বাঁ দিকে প্রস্থের 4/1 উপরের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ আমরা মার্জিন দিলাম, এবং বটম 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা জায়গা রাখলাম, এবং ডান দিকে আমাদের কোনো ফাঁকা জায়গা কিংবা মার্জিন রাখার আবশ্যকতা নেই। এইভাবে আমরা হাতে নিলাম, পৃষ্ঠাটা পাতাটা হাতে নিলাম। নিয়ে প্রথম ওই যে উপরের যে মার্জিন আছে, উপরের মার্জিন থেকে নিচের দিকে একটা জায়গা ছেড়ে দিতে হবে। এটাকে আমরা বলছি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক স্পেস। তাহলে ব্ল্যাঙ্ক স্পেস কোথায়? ব্ল্যাঙ্ক স্পেস is to be left from the upper margin. আপার মার্জিন থেকে একটা ব্ল্যাঙ্ক স্পেস ছেড়ে দিতে হবে। তো হোয়াট ইজ দ্য পারপাস অফ লিভিং ব্ল্যাঙ্ক স্পেস? The purpose is to paste adhesive coat fee stamp. Adhesive coat fee stamp লাগানোর জন্য আমরা এই জায়গাটা সাধারণত ছেড়ে দিই। আমরা বেশিরভাগ মামলা দেখি ফিক্সড কোট ফি আমাদের দিতে হয়। ফিক্সড কোট ফির পরিমাণ হলো 300 টাকা। এই 300 টাকার অ্যাডহেসিভ কোট ফি লাগানোর জন্য আমরা একটা জায়গা ছেড়ে দিই। এটা একটা স্টাইল, এটা আইনের কোনো বিধান না, তবে এটা সারা দেশে এই স্টাইলটা ফলো করা হয়, যে ওই আপার মার্জিন থেকে একটা সার্টেন জায়গা ছেড়ে দেওয়া হয় এই ফর পেস্টিং অ্যাডহেসিভ কোট ফি স্টেপ। এটাই আমি এখানে বলার চেষ্টা করছি, ব্ল্যাঙ্ক স্পেস। A blank space is to be left from the upper margin. এটা করবে। তারপরে বেশ কিছুটা জায়গা ছেড়ে দিলে, ছেড়ে দিয়ে প্রথম যে বাক্যটা লিখবে সেটা হলো নেম অফ দ্য কোর্ট। নেম অফ দ্য কোর্ট, আদালতের নামটা লিখবে। আদালতের নামটা লিখতে হবে। কিভাবে লিখতে হবে আমি স্টাইলটা রেখে দিচ্ছি। নেম অফ দ্য কোর্ট এটা এভাবে লিখবে, ইন দ্য কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ সাভার। তাহলে দ্বিতীয় হলো আদালতের নাম। যারা বাংলায় লিখছেন তারা দ্বিতীয় ফরম্যাটের দ্বিতীয় আইটেমটা লিখবেন আদালতের নাম। আদালতের নাম কিভাবে লিখতে হয় সেটা আমি স্ক্রিনে দেখাই দিলাম। ইন দ্য কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ সাভার ঢাকা। অর্থাৎ এখানে আদালতের নাম আমরা দেখতে পাচ্ছি, কোন থানার আদালত এবং কোন জেলার আদালত, তিনটা জিনিস আমরা এখানে নিয়ে এসেছি। আদালতের নামটা আমরা দিয়েছি, যেটা একটা অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট,
কোন থানার কোর্ট? প্রত্যেক থানায় একজন করে অ্যাসিস্ট্যান্ট জাজ থাকে। তো আমরা বললাম ফর এক্সাম্পল ইটস এ অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট অফ সাভার। এটা কোন জেলার অধীনে, সেই ডিস্ট্রিক্টটার নাম লিখতে হবে। তাহলে নেম অফ কোর্ট লেখার ক্ষেত্রে এইভাবে আমাদের এই তিনটা জিনিস একসঙ্গে মেনশন করতে হবে। আমরা অনেক সময় দেখি কেউ মোকাম লেখে, কেউ বিজ্ঞ লেখে, কেউ টু লেখে, নানা ধরনের স্টাইল আমরা দেখে থাকি। আইন বলা আছে শুধুমাত্র আদালতের নাম লিখতে। অর্ডার 7 রুল 1, অর্ডার 7 রুল 1 এ শুধু বলা হয়েছে আদালতের নাম লিখতে হবে। ওকে, তো সেটা আমরা লিখলাম ইন দ্য কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ সাভার, ঢাকা। আর যারা বাংলায় লিখতে চান এই আদালতের নামটা সহকারী জজ আদালত সাভার, ঢাকা। সহকারী জজ আদালত সাভার, ঢাকা, এভাবে লিখতে পারেন। সহকারী জজ আদালত কমা সাভার, ঢাকা। এভাবে লিখতে হবে। অথবা মনে করুন যদি লেখেন এভাবে লেখা যেতে পারে, or the senior assistant judge মানে লাল এরকম, এভাবে আদালতের নাম লিখতে হয়। ওকে, তারপর আসেন 3 নম্বর। তাহলে মনে রাখবেন এই যে নেম অফ কোর্ট, এটা হলো আর্যের প্রথম বাক্য, ওয়ার্ডে লেখা প্রথম বাক্য। 3 নম্বরে যেটা আমাদের করতে হবে সেটা হলো নাম্বার অফ দা সুট। আমাকে মামলার নাম্বার লিখতে হবে, মামলার নাম্বার লিখতে হবে। তাহলে তৃতীয় পর্যায়ে এসে আমি কি করব, মামলার নাম্বার লিখব। তো মামলার নাম্বারটা কিভাবে লিখতে হয় তার স্টাইলটা আমি দেখাই দিচ্ছি আপনাকে। এটা হলো এরকম, সিভিল সুট নং, এভাবে কেউ লেখে। You are to leave a blank space by putting slash, and thereafter you are to write the name of the year in which year you are going to file the suit. For example, 2020. তাহলে এখানে আমরা কি বলতে চেষ্টা করলাম যে আমরা স্টাইলটা দেখাই দিলাম যে মামলা নাম্বারটা কিভাবে লিখতে হয়। তাহলে বাংলায় যারা লিখবেন তারা লিখবেন দেওয়ানি মামলা নম্বর, তারা লিখবেন দেওয়ানি মামলা নম্বর, মামলা নম্বর হয়ে ডট ডট একটা জায়গা সেরে দিতে হবে। কেন সেরে দিতে হবে? there will be a number according to the suit register of that particular court. যে আদালতে আমরা মামলাটা দায়ের করতে যাচ্ছি ওই আদালতের যে সুট রেজিস্টার আছে সেই সুট রেজিস্টার অনুযায়ী এখানে একটা নাম্বার পড়বে। দ্যাট ইজ ওয়াই স্যার আমরা পরীক্ষার খাতায় যদি সম্ভাব্য একটা নাম্বার দিয়ে দিই স্যার, এটা কি ভুল হবে? না, ভুল হবে না। হ্যাঁ, ভুল হবে না, তবে ব্ল্যাঙ্ক রাখাই ভালো। ওকে, আর এরকম একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিয়ে আপনি যে বছর যে সালে মামলাটা করতে যাচ্ছেন সেই সালটা লিখবেন। এই ফরম্যাটটা মনে রাখলে সারা জীবন আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। ওকে, এভাবে লিখবেন। তবে আরো মানে অ্যাডভান্স লেভেলে যদি লিখতে চান এরকম দিতে পারেন, ওসি আদার ক্লাস সুট, অথবা কখনো আইনজীবীরা লেখে এরকম ফ্যামিলি সুট। হ্যাঁ, ফ্যামিলি সুট, ফ্যামিলি সুট। কোথাও কোথাও আইনজীবীরা এরকম লেখে বাটোয়ারা, বাটো যেমন সংক্ষেপে লেখে বাটো, বাটোয়ারা। হ্যাঁ, অথবা কোথাও লেখে টাইটেল। হ্যাঁ, সত্য প্রশ্ন। যাই হোক, এগুলো স্টুডেন্ট হিসেবে আপনার খুব দরকার হবে না এই জায়গাটা। তারপরে আসে 4 নম্বর। 4 নম্বরে এসে আপনি কি করবেন, আপনাকে লিখতে হবে নেম অফ দ্য পার্টিস, নেম অফ দ্য পার্টিস, অর্থাৎ পক্ষদের নাম লিখতে হবে। পক্ষদের পক্ষদের নাম লিখতে হবে। এখন আমি আপনাদের দেখাবো যে হাউ টু রাইট দ্য নেম অফ দ্য পার্টিস। তাহলে you everybody know that there are 2 parties. One is called plaintiff
and another is called defendant. The person who comes to the court to have a remedy is called plaintiff. যে পক্ষ আদালতে আসে কোনো প্রতিকারের আসে তাকে আমরা বাদী বলি, আর যার বিরুদ্ধে সে প্রতিকারটা চায় তাকে আমরা বিবাদী বলি। এই ফোর্থ স্টেজে এসে একটা আর্জিতে আমাকে এই জিনিসটা লিখতে হবে, নেম অফ দ্য পার্টিস। কিভাবে লিখতে হবে আমি দেখাই দিচ্ছি। আপনি এইভাবে বাংলা যারা লিখবেন প্লেন বাদী লিখবেন, লিখে একটা আন্ডারলাইন করবেন, এইভাবে ইয়ে করে একটা আন্ডারলাইন করবেন। এখানে মনে হয় আন্ডারলাইন করা যাবে না, আন্ডারলাইন করবেন করে আবার একটু দূরে এসে লিখবেন ভার্সেস। ভার্সেস বাংলায় লিখবেন বনাম, তারপরে হলো ডিফেন্ড, 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 এইভাবে লিখবেন। প্লেন্টিভ লিখবেন, প্লেন্টিভ ভার্সেস ডিফেন্ড। এইভাবে লেখার পর তার নিচের দিকে এসে একটা নাম্বার দিতে হবে, অবশ্যই নাম্বার দিতে হবে, সিরিয়াল নাম্বার দিতে হবে। মনে করেন কামাল, এজ লিখতে হবে, তারপরে এখানে একটা নাম্বার দিতে হবে, মনে করেন জামাল, এজ এটা দিতে হবে। তারপরে কি করতে হবে, সান অফ, সে কার ছেলে, সান অফ দিতে হবে। সান অফ দেবেন, উভয় ক্ষেত্রে সান অফ দেবেন। তারপরে দেবেন অকুপেশন, অকুপেশন যেমন ধরেন মনে করেন ফার্মার, ফর এক্সাম্পল ফার্মার। অকুপেশন মনে করেন বিজনেস দিলে। তারপরে ফেথ, ফেথ দিতে হবে, মুসলিম বাই ফেথ। পেশা, উপরেরটা হলো পেশা, যারা বাংলায় লিখছে নাম লিখবেন, পিতার নাম, অকুপেশন পেশা, পেশা, তারপরে তার রিলিজিয়ন, মুসলিম বাই ফেথ, ঠিক এটাও একভাবে, মুসলিম বাই ফেথ। তারপরে আপনার আসতে হবে তার হলো ফুল অ্যাড্রেস, resident of village, village দিলেন। যদিও প্রচলিত অর্থে আমাদের দেশের ইয়াতে দিলে এগুলো ঠিক এইভাবে দেখতে পাবেন না, আমি জাস্ট একদম আইনে যেভাবে আছে সেটা শেখাচ্ছি আপনাদের। তারপরে এখানে ভিলেজ লিখবেন, যা হোক। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, আপনাদের কি তোলা হয়েছে? জি স্যার। এরপরে
এরপর আমরা যেটা দেখব সেটা হলো পরের অংশটা দেখবো আমরা। কত নাম্বার পর্যন্ত ছিলাম দেখেন তো? নেম অফ দ্য পার্টি, তাই তো? তাহলে ওই যে ভিলেজ, অর্থাৎ ওখানে ঠিকানাটা দিতে হবে। হ্যাঁ, আমি ওই দিক শেষ করলাম না। এরপরে নাম্বার 5, নাম্বার 5 যেটা দিতে হবে, হ্যাঁ এটা ভ্যালুয়েশন, ভ্যালুয়েশন and the name of the suit। তাহলে যখন নেম অফ পার্টিস লেখা হবে, তাদের ঠিকানা লেখা হবে, তারপর আপনাকে দিতে হবে ভ্যালুয়েশন এন্ড নেম অফ দ্য পার্টি, অর্থাৎ তায়দাদ, মামলার নাম্বার এবং তায়দাদ। যারা বাংলা লিখছেন, মামলার নাম এবং তায়দাদ, মামলার নাম এবং তায়দাদ দিতে হবে আপনাকে। সেটা কিভাবে দিবেন আমি দেখাই দিচ্ছি। যেমন লেখলেন suit for perpetual injunction valued at টাকা 4 লাখ। বাংলায় কিভাবে লিখবেন এই জায়গাটা আমি বলে দিচ্ছি, লিখে নেন যারা বাংলা লিখছেন। যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি বাবদ তায়দাদ 4 লাখ টাকা। চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি বাবদ তায়দাদ 4 লাখ টাকা, এইভাবে লিখতে হয় জায়গাটা। অর্থাৎ আদালত যেন এই লাইনটা পড়ে দেখতে পায় যেটা কি মামলা এবং তার মূল্যমান কত নির্ধারণ করা হয়েছে। suit for perpetual injunction value at টাকা এত। যারা বাংলায় লিখবেন লিখতে হবে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি বাবদ মূল্য 4 লাখ টাকা, অথবা মনে করেন বন্টনের ডিক্রি বাবদ তায়দাদ 2 লাখ টাকা, অথবা মনে করেন সত্যের ঘোষণামূলক ডিক্রি বাবদ তায়দাদ 5 লাখ টাকা। এইভাবে আপনি লিখতে পারেন। স্যার একটা ছোট প্রশ্ন ছিল। স্যার এই যে তায়দাদটা স্যার হচ্ছে নির্ধারণ করে কিসের উপর ভিত্তি করে? মানে তায়দাদটা নির্ধারণ করা হয় জমির মূল্যমানের উপর ভিত্তি করে, যে এর যে বাজার মূল্য আছে। যদি এটা তার জমিটা ভূমি সংক্রান্ত হয় মামলাটা, তাহলে ওই ভূমির সংশ্লিষ্ট মৌজায় তার বাজার মূল্য কিরকম, সেই বাজার মূল্যের উপর ভিত্তি করে প্রতি শতকের একটা মূল্য ধার্য করে তার উপর এগ্রিগেট করা হয়। যেমন ধরেন আমাদের 10 শতক সম্পত্তি মৌজা একটা বন্টনের মোকদ্দমা করলেন, তখন ওর যে সংশ্লিষ্ট মৌজার যে বেচা বিক্রি হয়, যেটা সাধারণত সাব রেজিস্ট্রি অফিসে যে দলিলগুলো হয়, সেই সাব রেজিস্ট্রি অফিসে আবার একটা মূল্য তালিকা আছে জমি রেজিস্ট্রেশন, সাধারণত ওইটাকে ফলো করা হয়। ওইটার শতপ্রতি যে মূল্য থাকে সেইটাকে দিয়ে মনে করেন 10 দিয়ে গুণ দিলে, গুণ দিয়ে যা হবে ওইটা হবে আপনার এগ্রিগেট প্রাইস। এটাই আপনার তায়দাদ, ভ্যালুয়েশন, এটা লিখতে হয়। ওকে স্যার এক্ষেত্রে হচ্ছে আমি আমার একটা ছোট একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি স্যার জুনিয়র হিসেবে আমার চেম্বারের মামলায় কাজ করছিলাম স্যার, নারায়ণগঞ্জের মামলা। তো সেখানে দেখা যাচ্ছে স্যার ওই যে জমিটা, একটা জমি নিয়ে সমস্যা, ওই জমির ক্রয় মূল্য স্যার 11 লক্ষ টাকা দেখাচ্ছে, কিন্তু পরবর্তীতে ওইটা নিয়ে যখন মামলা হয়েছে সেটা ঘোষণামূলক মোকদ্দমা, সেখানে স্যার তায়দাদ দেখানো হয়েছে 2 লাখ টাকা। তো স্যার এটা নিয়ে কোনো অবজেকশন দেখি নাই, মানে এই যে ডিসক্রিপেন্সিটা দেখে আর কি একটু স্যার মানে একটু প্রশ্ন জাগছে যে ওখানে লেখা তো 11 লক্ষ টাকা জমির মূল্য, কিন্তু মামলায় স্যার হচ্ছে ঘোষণামূলক ইয়েতে স্যার দেওয়া হয়েছে 2 লক্ষ টাকা তায়দাদ আর কি। স্যার এটা নিয়ে কি স্যার পরবর্তী কোনো ঝামেলা অ্যারেস্ট করতে পারে যদি বিবাদী পক্ষের আইনজীবী যদি এটাকে সামনে আনতে চায়? হ্যাঁ, তিনি এটা পারবেন, এটা অবশ্যই পারবেন। কেন পারবেন? যে এই যে আদালতে দাখিল হলো 11 লক্ষ টাকা দলিলের মূল্য ছিল, বাট এটাকে 2 লক্ষ টাকা দেখিয়ে সহকারী জাজ আদালতে দায়ের করা হলো। এটা
আরজি ফেরতের দরখাস্ত দিতে পারবে এই আদার সাইড, অর্থাৎ ডিফেন্ডেন্ট। কি বলতে পারবে তারা, যে স্যার এটা মামলা বিচার করার আপনার আর্থিক এখতিয়ার নেই। কেন নেই? যে দলিলটার বাবদ ঘোষণা চাওয়া হচ্ছে সেই দলিলের মূল্যই লেখা আছে 11 লাখ টাকা, কিন্তু আপনার আর্থিক এখতিয়ার হলো মাত্র 2 লাখ টাকা। সো স্যার এটা অর্ডার 7 রুল 10 এই আরজিটা ইয়া হবে, রিটার্ন হবে এখান থেকে। আপনার বিবাদী পক্ষ যদি পিটিশন দেয় তাহলে এই মোকদ্দমা বিচার এখানে থাকবে না বা চলবে না, এটা করতে পারবে। স্যার তাহলে হচ্ছে নিয়মটা হচ্ছে যে দলিল মূল্য যা হবে তার থেকে 10 গুণ বেশি তাইদাদ মূল্য হবে। না না, আমি যেটা উদাহরণ হিসেবে বলছি যে শতপ্রতি যে মূল্য, আচ্ছা আচ্ছা 1 শতক জমির মূল্য মনে করেন নারায়ণগঞ্জের জায়গা হতে 1 লাখ টাকা ফর এক্সাম্পল। তো আপনি যদি 10 শতক বাবদ মামলা করেন তাহলে 10 দিয়ে গুণ দেবেন, অথবা আপনি যদি 15 শতক বাবদ করেন তাহলে ওই শতপ্রতি যে মূল্যটা আছে সেটাকে দিয়ে মাল্টিপল। আচ্ছা এটা যদি 50 শতক বাবদ করেন তাহলে শতপ্রতি যা মূল্য আছে সেটাকে দিয়ে 50 শতক দিয়ে মাল্টিপল করতে হবে, গুণ দিতে হবে, এটা বলছেন। জি ওকে। সুট ভ্যালুয়েশনের উপর রীতিমতো একটা আইন আছে। হ্যাঁ, এটা ওই পুরো মানে 2 ঘন্টার একটা ক্লাস নিয়েও শেষ করা যায় না, অনেক ইয়া আছে, কিন্তু দেশে এগুলোর প্রয়োগ নেই। হ্যাঁ, দেশে প্রয়োগ নেই, আইনজীবীরা জানবে। ওই বার প্রফেশন কোর্স আমাদের কাছে যারা করতেছে তাদের অনেককে আমি শেখাচ্ছি, তারা এর ফলো পাচ্ছে। স্যার বার প্রফেশন কোর্সটা স্যার মানে কাদেরকে নিয়ে, বা বার প্রফেশন কোর্স তো মেইনলি আইনজীবীরা করে থাকে। হ্যাঁ, তারা করতেছে। আপনাদের নারায়ণগঞ্জের তো ইয়া আছে, সোহাগ রহমান আছে। স্যার হচ্ছে আমি ঢাকায় থাকি, মানে ওই মামলার সূত্রে আর কি সিনিয়রের সাথে যাওয়া হয়। ও ঢাকায় থেকে। তো আমাদের দেশে সারা দেশের আইনজীবীরা আছে, প্রায় 30টা জেলার আইনজীবী আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ডোমিনেটিং হলো কুমিল্লা বার, তারপর নরসিংদী, ওইদিক চিটাগংয়ের আছে। হ্যাঁ, তারপরে গাজীপুর আছে, মানিকগঞ্জ আছে, রাজবাড়ী আছে, অনেকগুলো জেলার আছে, 1জন 2জন 3জন, মৌলভীবাজার। হ্যাঁ স্যার এটা কি ওই মানে অ্যাডভোকেট না হলে স্যার করা নাই? না, অ্যাডভোকেট না হলেও করতে পারে, তাদের জন্য ওই ইয়া আছে, আলাদা ইয়া আছে, বেসিক কোর্স বলে একটা কোর্স আছে। হ্যাঁ, এখানে মেইনলি ওই ডিফারেন্ট স্টেজ অফ সিভিল সুট বা ডিফারেন্ট স্টেজ অফ ক্রিমিনাল ট্রায়াল, এই ট্রায়ালের বিভিন্ন স্টেজ গুলোতে একজন আইনজীবীর যে সকল করণীয়, বা একজন ভালো আইনজীবী হওয়ার জন্য তার কোন কোন স্টেজ গুলো নিতে হয় বা খেয়াল রাখতে হয় বা কোথায় ভুল হয়, এই জিনিসগুলো আমরা সব শিখে থাকি এখানে। আমরা এই করোনা কালে সাকসেসফুলি 2টা ব্যাচ শেষ করতে পেরেছি আমরা বেসিকের উপর, আর আমাদের ট্রায়ালের তো ব্যাচগুলো চলতেছে এখন। হ্যাঁ জি স্যার আমি তাহলে ম্যাডামের সাথে কথা বলে নিব। হ্যাঁ, যদি ভালো আইনজীবী হতে চান এখন থেকে সময় দিতে পারলে বেশ ভালো হবে। যেমন কুমিল্লার প্রায় গোটা 50 আইনজীবী আমার সঙ্গে সেই 2014 সাল থেকে বা 15 সাল থেকে তারা আমার সঙ্গে আছে পর্যন্ত। হ্যাঁ, তারা শিখছেই। তো তারা মাশাআল্লাহ অনেকে খুব বেশ ভালো পজিশন করে ফেলছে বাইরের সঙ্গে, যদিও ইয়াং লয়ার, কিন্তু এখন তারা হায়ারে যায়, অনেক লয়ার তাদের হায়ার করে নিয়ে যায়। হ্যাঁ, কারণ যেহেতু তাদের আমি শিখাই। স্যার আমি আপনার হচ্ছে ওই রেপের কোর্সটা স্যার করছি, তো সেখানে স্যার দেখি মানে কি শুনি যে হচ্ছে বেশ ইয়াং লয়াররা অনেক ভালো ভালো মামলা করে। তো বাস ভালো করতেছে তারা, বিভিন্ন বারে আমার কাছে যারা কোর্স করতেছে অনেক ভালো করতেছে। হ্যাঁ, কক্সবাজার থেকে আছে, চিটাগং থেকে আছে, এই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আছে। হাওয়ার এখন আসেন, তাহলে এইভাবে আমরা লিখবো, এটাকে বলা হয় তায়দাদ। তায়দাদটা দেখাতে হবে। তায়দাদটা আমরা এইভাবে লিখবো যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি বাবদ তায়দাদ 4 লাখ টাকা, অথবা বন্টনের ডিগ্রি বাবদ তায়দাদ 5 লাখ টাকা। এটা জাস্ট উদাহরণ হিসেবে এইভাবে লিখবে। ওকে, কারণ হয় কি আমাদের প্র্যাকটিসে সিনিয়ররা সাধারণত শিখাইতে চায় না, বা শিখাইলেও আপনাকে দীর্ঘদিন সময় লেগে যায়। তো তার ফল হয় কি যে আপনার মানে গ্রোথটা, আপনার ইমপ্রুভমেন্টটা খুব স্লো হয়ে যায়। ফলে পেশার প্রতি বেশিরভাগ ছেলে পেলে আগ্রহ হারায় ফেলে, কারণ ভালো পারে না। এই ক্ষেত্রে স্যার একটা অভিজ্ঞতা শেয়ার করি, ছোট একটা। স্যার যে কোর্ট পারে একটা মিথ চলে যে হচ্ছে জুনিয়রদেরকে মানে জুনিয়ররা আরজি ড্রাফট করার মতো যোগ্যতা সম্পন্ন হইতে 5-6 বছর লাগে অ্যাডভোকেসির পরে।
তো স্যার হচ্ছে আমি আপনাকে স্যার এই প্রশ্নটা আজকে করতাম যে স্যার আসলে এটা স্যার এই মিথটা কতটুকু সত্য, যে একজন জুনিয়র 5-6 বছর মানে অ্যাডভোকেটশিপের পরে 5-6 বছর তার লাগবে শিখতে শুধু আরজি ড্রাফট করার জন্য, তাহলে স্যার কাজ করব কবে আর ইনকাম করব কবে? রাইট, এইটা একেবারেই ঠিক না। আহ, না না, প্রচলিত অর্থে ঠিক, এটা ওনারা ঠিক বলছেন। কারণ আমি একটা উদাহরণ বলি আপনাকে। এই এই বার প্রফেশনাল কোর্সটা মেইনলি আমি 2008 সালে শুরু করছিলাম রাজশাহীতে। তো ওখানে নর্দার্ন ইউনিভার্সিটির এক ছেলে ছিল, ছাত্র আমার। তো ও মেইনলি এই ব্যাচটা কোঅর্ডিনেট করতো, ওই দেখাশোনা করতো, অর্গানাইজ করতো। তো এখন ও যখন পাশ করে বের হলো, তো ওইখানে রাজশাহীতে জিল্লুর রহমান বলে এক ভদ্রলোক ছিলেন। তার প্রায় 4-5 হাজার মোকদ্দমা, বিরাট বড় সংস্থা, 8-10 জন লয়ার তার সঙ্গে কাজ করে সিভিলে। আর তার একটা বড় কাজ ছিল আরজি ড্রাফট করা। এই রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, এই 4-5টা জেলা নিয়ে তিনি কাজ করেন। ওই 2000 ধরেন 6-7-এর দিকে ওনার সঙ্গে একবার আমার কথা হয়েছিল। উনি আমাকে বললেন, স্যার আমি 10,000 টাকা করে নিই। হ্যাঁ, ওইসব জায়গায় তো পেমেন্ট কম। বললেন স্যার, আর উনি আরজি লিখতেন ইংরেজি। ওকে, তো যাই হোক, ওই ভদ্রলোকের সেরেস্তায় আমার ওই স্টুডেন্ট রঞ্জু নাম, রঞ্জু ওইখানে সামহাও ট্যাগ হতে পেরেছিল। তো আহ, ও আমার সঙ্গে শেয়ার করলো একদিন, বললো স্যার আমি যখন গেলাম, এই ধরেন 2-3 দিনের মাথায় আহ, ওই আনাকড়া ক্রান্তির একটা বিষয় আসলো। তো আমি স্যারকে অ্যাসেস করে দেখালাম। হ্যাঁ, তো তার সিনিয়র এই আনাকড়া ক্রান্তি সে অ্যাসেস করতে পারছে 2-3 দিনের মাথায়। সে খুবই অবাক হয়েছে যে কি ব্যাপার, তুমি কেমনে শিখলা? কয় স্যার আমি শিখতে এটা। তো তার এই আনাকড়া ক্রান্তি সে অ্যাসেস করতে পারে, এইটার জন্য তার এই সম্মানী আর কি, যেটা তোমাদের জুনিয়রদের যে টাকা পয়সা দেয় আর কি সিনিয়ররা, এটা জি উনি জি 300 টাকা দিয়েছে। বলে এই ছেলে তো মারাত্মক, এ তো পারবে মনে হয়। তাকে বললো যে স্যার আমাকে 3 দিনের মধ্যে 300 টাকা করে বললে দিল, যে একে 300 টাকা করে দিল। হ্যাঁ, 300 টাকা দিল। বললো যে আর কয়েকদিন পর ওনার একটা ফাইল নিয়ে আমি আরজি তৈরি করে ফেলছি, তৈরি করে স্যারকে দেখাচ্ছি যে স্যার দেখেন তো এই আরজিটা হয়েছে কিনা। তো সে দেখে সে এতই মানে যার পরনে আশ্চর্য হয়েছে যে বেটা তুই কি মায়ের পেট থেকে শিখে আসছিস নাকি, এটা তুই শিখবি কার কাছ থেকে? হ্যাঁ, তো রঞ্জনীকে বলছে স্যার এই যে এখানে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আলী আহমেদ স্যারের কাছে শিখছি। হ্যাঁ, ওনাকে তুমি কই পাইলে, উনি কিভাবে তোমাকে শিখাইলো? বললো স্যার উনি তো এই যে নর্দার্ন ইউনিভার্সিটি পড়ে। তাই নাকি, তোমাদের এগুলো কিভাবে উনি শিখাইলেন? তো ওখানে আমি ওদেরকে আবার প্রায় 60 জনের মতো স্টুডেন্ট ছিল। ওদের ওখানে একটা ল কলেজ ছিল ওই পদ্মার পাড়ে, লালকুঠি নামে। ওইখানে আমি আবার ওদেরকে এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো শিখাইতাম আলাদা করে। তো ওর মানে এখন পারিশ্রমিক বাড়িয়ে 500 টাকা দিল। হ্যাঁ, বলে এই ছেলে তো খুব কাজের ছেলে। আচ্ছা তো ও 500 টাকা যেদিন থেকে দেওয়া শুরু করছে, আমি ও একদিন দেখি আমার চেম্বারে ইয়া নিয়েছে। তো বলে স্যার একটা দারুণ ঘটনা আপনার সঙ্গে শেয়ার করি। বলে যে স্যার জিল্লুর রহমান সাহেব তো আমাকে এখন 500 টাকা করে দিচ্ছে। আমি বলি বলিস কি বেটা, তুই বলে মাত্র আসছে 500 টাকা দিচ্ছে? স্যার এই ঘটনা। তো যদি আপনি শিখে যেতে পারেন আপনার 5 বছর লাগবে না, সিনিয়ররাও মূল্যায়ন করবে, আপনি টাকা অর্জন করতে পারবেন। আপনি আরজি লেখার শেখার পেছনে যদি 5 বছর নষ্ট করেন, তাহলে কি আর কি হলো? এটা তো আপনাকে 5 দিনে শিখতে হবে। এই যে আমি যে ফরম্যাটটা লেখা শিখাচ্ছি এখন, এটাই আরজি লেখা। এটাই মনে রাখলে যে কোনো ফ্যাক্টস এখানে ফিট ইন করলে একটা আরজি পেয়ে যাবে। তো 5 বছর দরকার নেই। আমি যেটা শিখাচ্ছি এটা যদি আত্মস্থ করতে পারেন, 2-4টা প্র্যাকটিস করেন, ভুলভাল একটু করে, ফাইনালি আমাকে দেখালে আমি যখন ওকে বলবো তখন দেখবেন যে এই আরজিটাই আপনি যে কোনো আদালতে প্রেজেন্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা 5 বছর লাগবে না। আপনি যদি 4-5 মাস আমার সঙ্গে এই আরজি লেগে থাকেন, যে কোনো মামলার আরজি তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে শেখার একটা আগ্রহ লাগবে, অদম্য আগ্রহ লাগবে। শেখার আগ্রহ ছাড়া কখনো প্রফেশনে ভালো করা যাবে না। এটা একটা খুব সাগরের মতো জায়গা, এর শেখার কোনো শেষ নেই। এতে যাদের খুব অদম্য আগ্রহ আছে তারাই শুধু এই প্রফেশনটা ভালো করতে পারবে। আর ইংরেজিতে জানতে হবে। জি স্যার।
তো যাই হোক, তাহলে এখন আমরা আরজি লেখার এই পর্যায়ে যে জিনিসটা শিখবো সেটা হলো an introductory sentence. Introductory sentence কি আমি লিখে দিচ্ছি। introductory sentence হলো যে লিখতে হবে এইভাবে, the plaintiff states as under, অথবা যারা বাংলায় লিখবা এখানে একটা ক্লোন দিতে হবে। বাংলায় যারা লিখবা বাদীপক্ষের বিনীত নিবেদন এই, বাদীপক্ষের বিনীত নিবেদন এই, এইভাবে বাক্যটা লিখতে হবে। ওকে, তারপরে আমাদের কি লিখতে হবে, সপ্তম স্টেজে এসে বডি অফ দ্য প্লেন, বডি অফ দ্য প্লেন, অর্থাৎ আরজির মূল বক্তব্যটা এখান থেকে শুরু হবে। এই বিনীত নিবেদন করে আমরা এই জায়গাটা শুরু করব। এই জায়গাটায় কি করতে হবে, আমি যে বর্ণনাগুলো দেব এগুলো প্যারা প্যারা করে দিতে হবে, অনুচ্ছেদে অনুচ্ছেদে বিভক্ত করে দিতে হবে, এবং যতদূর সম্ভব ভিন্ন ভিন্ন ঘটনা আলাদা আলাদা প্যারায় বর্ণনা করতে হবে। এটা বলা আছে অর্ডার 6 রুল 1, অর্ডার 6 রুল 2 তে, অর্ডার 6 রুল 2 তে বলা আছে। তাহলে এই আরজির বক্তব্যগুলো কিভাবে দিতে হবে, আমাকে ভিন্ন ভিন্ন অনুচ্ছেদে বিভক্ত করে ক্রমিক নাম্বার যুক্ত অনুচ্ছেদ। এই এতক্ষণ যে আমরা দেখালাম 1 2 3 4 5 6 7 পর্যন্ত আসছে, আসলে প্র্যাকটিক্যালি যখন লিখবো তখন এগুলো কোনো নাম্বারই থাকবে না। মেইন নাম্বার শুরু হবে এই বডি অফ দ্য প্লেন 1 2 3, এখান থেকে মেইনলি অনুচ্ছেদ নাম্বারগুলো শুরু হবে, ক্রমিক নাম্বার। প্রত্যেকটা প্যারাতে আমার ক্রমিক নাম্বার দিতে হবে, ক্রমিক 1 2 3 4। আর ফরম্যাট দেওয়ার স্বার্থে আমি এই নাম্বারগুলো দিলাম 1 2 3 4 5 6 7। যখন প্র্যাকটিক্যালি ড্র করবে তখন এই নাম্বারগুলো থাকবে না, কিন্তু এই সিকোয়েন্সটা ফলো করতে হবে, এই সিকোয়েন্সটা ফলো করতে হবে। তাহলে বডি অফ দ্য প্লেনের ক্ষেত্রে গিয়ে এখানে আমি যে সকল ঘটনা বা ঘটনাবলীর সমষ্টি কোনো অধিকারকে সংগঠিত করে এবং যেগুলোর লিখিত বর্ণনা ব্যতীত কোনো প্রতিকার পাওয়া যায় না, সেই ফ্যাক্টস গুলো আমি লিখবো। এখানে আমি এই স্টেজে আমার এই ঘটনাগুলো, আমি যে দাবি উত্থাপন করেছি, আমি যে বিরোধ, এই বিরোধ যে কতগুলো অধিকারের মানে অধিকারের সমষ্টি, কিভাবে আমার অধিকারটা সংগঠিত হলো সেই বিষয়টা আমি এখানে উত্থাপন করব, প্যারা প্যারা করে করব। যদি আমি ভূমি সংক্রান্ত হয় মামলা হয় তাহলে কিভাবে করতে হয় সেটা আমি একটু দেখাই দিচ্ছি। যেমন ধরেন প্রথমে আমি লিখবো সোর্স অফ টাইটেল, অর্থাৎ জমিটা আমি কিভাবে পেলাম, হ্যাঁ কার কাছ থেকে পেলাম, এটা কি আমি ওয়ারিশ বলে পেয়েছি নাকি হস্তান্তর বলে পেয়েছি। মানুষের সম্পত্তি পাওয়ার উপায় সাধারণত দুইটা, একটা হলো ইনহেরিটেন্স, বাই ওয়ে অফ ইনহেরিটেন্স, আর একটা হলো বাই ওয়ে অফ ট্রান্সফার। তাহলে এই সম্পত্তিটা কার কাছ থেকে পেলাম সেটার বর্ণনা আমি দেব। তারপরে আবার সোর্স অফ টাইটেল দিতে গিয়ে আমি যেটা দিতে পারি যে বাই ইনহেরিটেন্স অথবা ট্রান্সফার, এটার বর্ণনা আমি দেব। তারপরে আমি কি দেব, পজেশন, এই জমিটা যে আমি পেলাম কিভাবে আমি পজেস করতেছি, হ্যাঁ কিভাবে আমি পজেস করতেছি, হ্যাঁ মোড অফ পজেশন, ম্যানার কি, এটা কি আমি হাল চাষে দখল করতেছি নাকি আধিয়ার দিয়ে দখল করতেছি নাকি বর্গা দিচ্ছি নাকি বাড়ি করে দখল করতেছি নাকি এটা আমার পুকুর আছে, এই সম্পর্কে লিখতে হবে, পজেশন সম্পর্কে, মোড অফ পজেশন। তারপরে যেটা আপনি লিখতে পারেন সেটা হলো যে আপনার মনে করেন বিবাদী আপনাকে ডিস্টার্ব করছে, হ্যাঁ থ্রেট অফ ডিসপোজিশন, থ্রেট অফ ডিসপোজিশন কিভাবে করলো, কোথায় করলো, কাদের সামনে করলো, এই ধরনের বক্তব্য। হ্যাঁ তাহলে এটাকে বলা হয় কজ অফ অ্যাকশন। এই কজ অফ অ্যাকশনের বর্ণনা দিতে হবে এই বডি অফ দ্য প্লেন, হ্যাঁ বডি অফ দ্য প্লেনকে এই কজ অফ অ্যাকশনের বর্ণনা দিতে হবে। এটা যখন শেষ হয়ে যাবে তারপরে আমরা 8 নাম্বার যেটা আসবো কজ অফ অ্যাকশন when arose, আপনার নালিশের কারণটা কখন উদ্ভব হলো,
সেটা আপনাকে বলতে হবে। এখানে একটা পার্টিকুলার তারিখ দিতে হবে। পার্টিকুলার তারিখ কিভাবে দিবেন? যেমন দিতে হবে that the cause of action arose on, একটা তারিখ দিবেন, অন্য যে কোনো তারিখ, that the cause of action arose on at when the defendant is to disposes the plaintiff from the land and still it subsist. তাহলে বাংলা যারা লিখবেন এই জায়গাটা কিভাবে লিখতে হবে, যে নালিশের কারণ বিগত 13/2/2020 তারিখে উদ্ভব হইয়া, হ্যাঁ না এভাবে লিখতে হবে, নালিশের কারণ বিগত 13/2/2020 তারিখে বিবাদী কর্তৃক বাদীকে নালিশি জমি থেকে বেদখলের হুমকি দেওয়ার তারিখে উদ্ভব হইয়া অদ্যতক বিদ্যমান আছে। আমি আবার বলি, ভালো করে খেয়াল করেন, নালিশের কারণ বিগত 13/2/2020 তারিখে নালিশি জমি থেকে বাদীকে বেদখলের হুমকি, না বিবাদী কর্তৃক বাদীকে নালিশি জমি থেকে বেদখলের হুমকি দেওয়ার তারিখ থেকে উদ্ভব হইয়া অদ্যতক বিদ্যমান আছে। আমি আবারও বলতেছি যে নালিশের কারণ বিগত 13/2/2020 তারিখে বিবাদী কর্তৃক নালিশি জমি থেকে বাদীকে বেদখলের তারিখে উদ্ভব হইয়া অদ্যতক বিদ্যমান আছে, এইভাবে লিখতে হয় জায়গা। এটা অবশ্যই একটা আলাদা প্যারায় লিখতে হবে, এই জন্য আমরা দিয়েছি কজ অফ অ্যাকশন, এই যে অ্যারোস, এটা একটা আলাদা প্যারায় লিখতে হবে। তারপরে 9 নম্বরে যেটা দিতে হবে, ফ্যাক্টস showing the jurisdiction of the court, territorial jurisdiction of the court, অর্থাৎ এখানে আরেকটা আলাদা প্যারা দিতে হবে। হ্যাঁ, এই যে আমরা বডি অফ দ্য প্লেন্স দেখলাম 7-এ, এইখানে মানে ক্রমিক নাম্বার যুক্ত একাধিক প্যারা দিতে হবে। এইটার বর্ণনা শেষ হলে, এই কজ অফ অ্যাকশন বর্ণনা শেষ হলে আবার দিতে হবে কজ অফ অ্যাকশন কবে অ্যারোজ হলো, উদ্ভব হলো, সেটা দিতে হবে। আর সেটা দিতে হবে যে আমি যে স্টাইল লিখে দিলাম সেইভাবে। তারপরে 9 নম্বরে এসে এখানে আলাদা একটা অনুচ্ছেদ দিতে হবে, প্যারা দিতে হবে। সেটাতে কি দেখাতে হবে, যে এই নালিশি জমিটা আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে রয়েছে, অতএব এটা বিচারের ভার আদালতের, বিচার করার ক্ষমতা আদালতের, আঞ্চলিক ক্ষমতা মানে আঞ্চলিক এখতিয়ারের মধ্যে যেহেতু আছে, এটা বিচারের ক্ষমতা তার রয়েছে, এরকম একটা আলাদা প্যারা দিতে হবে। 10 নম্বরে কি দিতে হবে, 10 নম্বরে দিতে হবে প্রেয়ার প্রশ্ন দিতে হবে। আপনি কি চান আদালতের কাছ থেকে, সে প্রেয়ারটা দিতে হবে। তারপরে 11 নম্বর হলো ভ্যালুয়েশন স্টেটমেন্ট দিতে হবে। অর্থাৎ এই আরজিতে বর্ণিত যে মামলাটা, যদি এটা ভূসম্পত্তি সম্পর্কিত হয়, ল্যান্ড রিলেটেড হয়, তাহলে এর যে বাজার মূল্য আছে, সেই বাজার মূল্য অনুসারে এই মামলাটার কত আপনি মূল্যায়ন নির্ধারণ করেছেন। কারণ আমরা জানি প্রত্যেকটা সিভিল সুট অবশ্যই মূল্যায়িত করতে হবে, ভ্যালুয়েট করতে হবে ফর টু পারপাস। একটা হলো কোর্ট ফি দেওয়ার জন্য, আরেকটা এই ভ্যালুয়েশনটা ব্যবহৃত হবে আরেকটা ক্ষেত্রে, সেটা হলো এটা বিচারের আদালতের আর্থিক এখতিয়ার আছে কিনা। তাহলে প্রত্যেকটি দেওয়ানি মামলাকে আমরা মূল্যায়িত করব, whether the subject matter of the civil suit has got market price or not। তাহলে প্রত্যেকটা দেওয়ানি মোকদ্দমা মূল্যায়িত করতে হবে, তার বিষয়বস্তুর বাজার মূল্য থাকুক বা না থাকুক।
অবশ্যই করতে হবে। কেন করতে হবে? ফর টু পারপাস। টু পারপাস কি? ওয়ান ইজ ফর পারপাস অফ পেইং কোর্ট ফিজ। প্রত্যেকটা দেওয়ানি মুকদ্দমা অবশ্যই কোর্ট ফি দিতে হয়, তাহলে কোর্ট ফি দেওয়ার জন্য আমাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। আরেকটা পারপাস হলো যে আদালতগুলোর মামলা বিচারের আর্থিক এখতিয়ার আছে। তো আর্থিক এখতিয়ারের ক্ষেত্রে সহকারী জাজ 2 লাখ টাকা পর্যন্ত, সিনিয়র সহকারী জাজ 4 লাখ টাকা পর্যন্ত এবং যুগ্ম জেলা জজ 4 লাখ টাকার ঊর্ধ্বে যে কোনো অঙ্কের মূল্যমানের বিচার করতে পারে। যদিও পরবর্তীতে এটা চেঞ্জ হয়েছিল আপনার 2001 সালের দিকে, কিন্তু এই পরিবর্তনটা এর বিরুদ্ধে মামলা হওয়ার কারণে এটা স্টে আছে। এখন নতুন যে মূল্যায়ন করা হয়েছে, সহকারী জাজ 15 লাখ টাকা, সিনিয়র সহকারী জাজ 25 লাখ টাকা এবং যুগ্ম জেলা জাজ 25 লাখ টাকার ঊর্ধ্বে। কিন্তু এই ভ্যালুয়েশনটা এখন আর্থিক মূল্যমানটা স্থগিত আছে। এটার বিরুদ্ধে একটা রিট হয়েছে। আগের যে মূল্যায়ন আছে 2 লাখ, 4 লাখ এবং 4 লাখ অ্যাবাভ, এটাই বর্তমান কার্যকরী আছে। এরকম একটা ভ্যালুয়েশন স্টেটমেন্ট আমাকে এখানে দিতে হবে। তারপরে আমরা কি করব? 12 নম্বর আমরা দেব শিডিউল দেব আমরা। শিডিউল হলো তোমরা জানো যে পরিচয়। শিডিউল কথাটার অর্থ হলো পরিচয়। কিসের পরিচয়? নালিশি বিষয়বস্তুর পরিচয়। এইটা দেওয়া ম্যান্ডেটরি না। যদি নালিশি বিষয়বস্তু এমন হয় যে তার বর্ণনা আর্জির গর্ভে দেওয়া অসুবিধাজনক, সেক্ষেত্রে এইভাবে শিডিউল দিতে হয় সম্পত্তিটা। যেমন ধরো তুমি 5টা খতিয়ান থেকে 20টা দাগ নিয়ে মামলা করছো, বন্টন চাচ্ছ, তাহলে আর্জির গর্ভে বডি অফ দ্য প্লেনটে বারবার ওই 10টা খতিয়ানের 20টা দাগ উল্লেখ করা সুবিধাজনক। তখন ওই সুবিধাতে বলা হয় তফসিল ক অথবা তফসিল খ এ বর্ণিত সম্পত্তি অথবা নালিশি তফসিল বর্ণিত সম্পত্তি, এইভাবে মেনশন করতে হয়। এই জন্য শিডিউল দেওয়ার আবশ্যকতা দেখা দেয়। কিন্তু যেখানে তুমি মনে করো একটা ঘোষণামূলক মামলা করছো যে অমুক আমার স্ত্রী বা অমুক আমার স্বামী নয়, এরকম একটা ঘোষণা যে মামলা করে দায়ের করেছে, অথবা একজন ব্যক্তি একটা ঘোষণা চেয়েছে যে আমি অমুকের পালক পুত্র, এই মর্মে আমি ঘোষণা চাই, এখানে তফসিল দেওয়ার কিছু নেই। তাহলে মনে রাখতে হবে যে তফসিল কোনো অবধারিত বিষয় না। তফসিল কথাটার অর্থ হলো পরিচয়। কিসের পরিচয়? নালিশি বিষয়বস্তু। নালিশি বিষয়বস্তু যেখানে প্রয়োজন হয় সেখানে দিতে হবে, সবখানে দেওয়ার দরকার নেই। আর সর্বশেষ হলো ভেরিফিকেশন। ভেরিফিকেশন দিতে হবে। প্রত্যেকটা আর্জিতে একটা সত্যপাঠ দিতে হবে। ভেরিফিকেশন দিতে হবে। ভেরিফিকেশন কি বলতে হয়? ভেরিফিকেশনে এটা বলতে হয় যে আরজির 1 থেকে 10 নম্বর প্যারায় বা যতগুলো থাকে, আরজি বর্ণিত সকল ঘটনা আমার জ্ঞান ও জানা মতে সত্য, এর কোনো অংশ মিথ্যা নয়। অদ্য উকিল সেরেস্তায় হাজির হয়ে এত তারিখ আমার নাম স্বাক্ষর করলাম। এটা আইনে বলে দেওয়া হয়েছে। এইভাবে এই ভেরিফিকেশনটা দিতে হয়। ওকে। আর সর্বশেষ হলো, সরি 23 হয়ে গেছে, 13 হবে, সাইনিং। সাইনিংটা হবে সাধারণত ভার্টিক্যালি হবে। ওই যে আপার মার্জিন যে আছে ওইখানে প্রত্যেকটা পাতায় পাতায় উকিল সাহেব এবং প্লেনটিভের স্বাক্ষর করতে হবে। এইভাবে একটা, এই যে ফরম্যাটটা আমি বললাম, এই ফরম্যাটটা ফলো করে, এই ফরম্যাটটা যদি তুমি মুখস্থ রাখতে পারো, আর এর প্রেক্ষিতে আমরা কিছু প্র্যাকটিসে যাব, সেই প্র্যাকটিস অনুযায়ী যদি তুমি লেখা শেখো, তাহলে এটা তুমি পরীক্ষা পাশের কাজে যেমন ব্যবহার করতে পারবে, ঠিক একইভাবে এটা তোমার প্র্যাকটিক্যাল লাইফেও তুমি ব্যবহার করতে পারবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা শিখতে হবে যে কিভাবে ভালো হেভিলি একটা প্লেন ড্রাফট করা যায়।